আচ্ছা, সবাই খাতানো। হ্যাঁ, দেখো আমরা তোমাদের জ্যামিতির এখানে একটা অধ্যায় আছে, যেমন আমাদের ফার্স্ট পেপারের জ্যামিতির দুইটা অধ্যায় ছিল, একটা ছিল সরল রেখা আর একটা ছিল বৃত্ত। তো ফার্স্ট পেপার জ্যামিতি কিন্তু অনেক বড় ছিল। সরল রেখায় ছিল তোমার কয়টা অধ্যায় বলতো ভাই? 7টা। আর বৃত্ততে ছিল 2টা। তাহলে কয়টা হলো? 9টা অধ্যায় থেকে মাত্র 2টা সৃজনশীল আসতো আর কি, তাই না ভাই? ওখান থেকে 2টা সৃজনশীল আসে। আর এখানে জ্যামিতির পার্ট কিন্তু একটাই, কনিক্স। আর 3টা অধ্যায়। তো ভাই আজকে একটু হালকা বুঝাই। তোমার 6.1, 6.2 আর 6.3। তো 3টা অধ্যায় হলে এখানে অ্যাকচুয়ালি 2টা অধ্যায়। মেন অধ্যায় হচ্ছে এই 2টা। 6.3 এর 90 থেকে 95% ম্যাথই হচ্ছে 6.2 এর ম্যাথ। একই ম্যাথ বুঝবে? অর্থাৎ তুমি যদি 6.3 নাও করো কোনো প্রবলেম হবে না, কারণ সব ম্যাথই কোথায় করা হয়ে যেতে 6.2 তে। অর্থাৎ ভাই সহজ একটা টপিক 2টা অধ্যায় করলে ফুল একটা সৃজনশীল কমন পাবা। তো কনিক যেহেতু তোমাদের জন্য নতুন, আমরা আজকে একদম শুরু থেকে শুরু করব। আগে কনিকের বেসিক আলোচনাগুলো করব, তারপর আমরা 6.1টা শুরু করবো আর কি। তো তোমরা খাতায় সবাই লেখা হচ্ছে কনিক। এখন এই কনিক শব্দটা কোত্থেকে আসছে আমরা যদি একটু খেয়াল করি। আমরা যে ভাইয়া কোনক শব্দটা বলি, কোনক, এই কোনক শব্দটা থেকে আমরা কিন্তু কনিক শব্দটা আনছি। এই কোনক শব্দটা থেকে আমরা কনিক শব্দটা আনছি কিভাবে খেয়াল করো ভাইয়া। আমরা মনে করলাম ভাইয়া এখানে একটা সমবাহু ত্রিভুজ আছে, সরি সমকোণী ত্রিভুজ আছে। হ্যাঁ, এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে। তুমি কি করলা ভাইয়া, এই সমকোণী ত্রিভুজটাকে এই অক্ষের সাপেক্ষে এভাবে ঘুরাইছো। ঘটনাটা খেয়াল করো, এই অক্ষটার সাপেক্ষে এটাকে ধরে তুমি এটাকে একবার ঘুরাইছো। জাস্ট ইমাজিন করো তো কেমন হবে, বুঝছি ভাই? আইসক্রিমের কোনক হয়ে যাবে না? এটা যদি একবার ঘোরাও তাহলে এটা হয়ে যাবে এরকম একটা অংশ হয়ে যাবে। শাওন, তাহলে এইটা এরকম একটা শেপের বস্তু হয়ে যাবে। ঠিক আছে, এটা এরকম একটা শেপের বস্তু হয়ে যাবে। এই যে এই বস্তুটা, ঠিক আছে, এরকম শেপের একটা বস্তু হয়ে যাবে। অর্থাৎ ভাইয়া সমকোণী ত্রিভুজটা তুমি যখন ঘুরাইছো চারদিকে, এটা এই শেপের একটা বস্তু হয়ে গেছে। এখন ভাইয়া এই কনিকটাকে তুমি বিভিন্ন ভাবে কাটতে পারো। এই কাটার উপর ভিত্তি করে আমরা কনিককে টোটাল কয় ভাবে ভাগ করতে হয়েছে ভাইয়া? 4 ভাগে। ভাইয়া দেখাবো একটু পরে। একটা হচ্ছে তোমার বৃত্ত, একটা পরাবৃত্ত, একটা উপবৃত্ত, আর একটা কি ভাইয়া? অধিবৃত্ত। তাহলে কিভাবে সবাই একটু খেয়াল করি। এটাকে আমরা বলি হচ্ছে হেলানো তল। ভাইয়া যেভাবে লিখতেছে একটু লেখো। এটাকে বলবো হচ্ছে আমরা হেলানো তল। এটাকে বলবো হচ্ছে আমরা হেলানো তল। তো ভাইয়া এই কনিকটাকে যদি তুমি হেলানো তলের সমান্তরালে কাটো, 1 নাম্বার দেখো ভাইয়া, এই কোনকটাকে তুমি যদি হেলানো তলের সমান্তরালে কাটো, এই কোনকটাকে যদি তুমি হেলানো তলের সমান্তরালে কাটো ভাইয়া, তাহলে এখানে যে শেপটা তৈরি হবে ভাইয়া, এখানে যদি আমরা কাটো ভাই, এটাকে যদি এই যে হেলানো তলে, এই যে এদিকে খেয়াল করো ভাইয়া, এটা তো হচ্ছে এই যে হেলানো তলটা, তাই না ভাইয়া? এখন এটা সমান্তরাল করে যদি এটাকে কাটি আমরা ভাইয়া, এটাকে যদি সমান্তরাল করে কাটো, এখানে যে শেপটা তৈরি হয়েছে ভাই সবাই একটু খেয়াল করো। এই যে শেপটা দেখো, এই যে শেপটা, এই শেপটাকে আমরা বলি হচ্ছে পরাবৃত্ত। বুঝছি ভাইয়া? এই শেপটাকে আমরা কি বলি ভাইয়া? পরাবৃত্ত। কিন্তু এটা খুললে এই যে শেপটা এখানে তৈরি হয়েছে, বুঝছি ভাইয়া? এই শেপটাকে আমরা বলবো কি ভাইয়া? পরাবৃত্ত। তাহলে এটা একটু লেখো, হেলানো তলের সমান্তরালে কাটা হলে, তুমি যদি হেলানো তলের সমান্তরালে কাটো তাহলে এটা যে শেপটা ধারণ করবে সেই শেপটা হচ্ছে আমাদের পরাবৃত্ত। সেই শেপটা হবে হচ্ছে পরাবৃত্ত। আমরা এখানে যদি ছবিটা একটু আঁকি, এরকম একটা শেপ তৈরি হবে। এবার আসো আমরা 2 নাম্বারটা লিখি। 2 নাম্বারটা হচ্ছে আমরা এই কনিকটাকে বা এই কোনকটাকে হেলানো তলের সমান্তরাল ব্যতীত, কথা শুনি ভাইয়া, এই কোনকটাকে আমরা হেলানো তলের সমান্তরাল ব্যতীত অন্য যে কোনো এক্সিসে যদি কাটি, যেমন মনে করে এই যে এভাবে কাটলাম,
বলতে এটা কি হেলানো তলে সমান্তরাল হয়েছে ভাই? না। তাহলে এটাকে যদি তুমি অন্য যে কোনো এক্সিসে কাটো ভাইয়া, অর্থাৎ হেলানো তলে সমান্তরাল না রেখে অন্য যে কোনো এক্সিসে আমরা যদি এটাকে কাটি, ঠিক আছে, এটাকে অন্য যে কোনো এক্সিসে যদি কাটি ভাইয়া, এখানে যে শেপটা তৈরি হয়েছে তুমি একটু খেয়াল করো ভাইয়া, এখানে যে শেপটা তৈরি হয়েছে এরকম একটা শেপ তৈরি হয়েছে, দেখো এখানে এরকম একটা শেপ তৈরি হয়েছে, বুঝছো ভাইয়া? এটা যে 3D তুমি কাটলে এই যে দেখতে পাচ্ছ এরকম একটা শেপ তৈরি হয়েছে, এটাকে বলা হয় কি বলতো ভাইয়া? উপবৃত্ত। তাহলে লেখা হচ্ছে হেলানো তলের সমান্তরাল অক্ষ ব্যতীত হেলানো তলের সমান্তরাল অক্ষ ব্যতীত অন্য যে কোনো ভাবে কাটা হলে, তাহলে এই শেপটা হচ্ছে এরকম একটা শেপ হবে ভাইয়া, এটা হচ্ছে এরকম একটা শেপ হবে, এটাকে আমরা বলবো হচ্ছে উপবৃত্ত, এটাকে বলবো হচ্ছে আমরা উপবৃত্ত। এবার আসো ভাইয়া, আমরা যদি ভূমির সমান্তরালে কাটি, ভূমির সমান্তরালে বলতে এটা ভূমি না ভাইয়া? তাহলে 3 নাম্বারটা আছে, আমরা দেখি। আমরা যদি ভূমির সমান্তরালে কাটি, খেয়াল করো এই ছবিতে আমরা দেখাচ্ছি, আমরা যদি এটাকে ভূমির সমান্তরালে কাটি, 3 নাম্বার, ভূমির সমান্তরালে, ভূমির সমান্তরালে কাটা হলে, আসো ভাইয়া আমরা যদি ভূমির সমান্তরালে কাটি যেভাবে, অনেকে বুঝে গেছে আশা করি, একদম এভাবে সোজা করে যদি এটাকে, এই যে এটা একদম সোজা করে যদি কাটি, যদি হাতে কাটতেছি সোজা না হইতে পারে, এটা যদি আমরা একদম সোজা করে কাটি ভাইয়া, এটা যদি একদম সোজা করে কাটো ভাইয়া, বলতে এইটা যে অংশটা তৈরি হবে, বা এটা যখন নর্মাল ছিল বলতো নিচের অংশটা কেমন একটা বৃত্ত, তার মানে এখানে হচ্ছে ভাইয়া একটা বৃত্ত তৈরি হবে, এখানে হচ্ছে একটা বৃত্ত তৈরি হবে, তাহলে এটা হচ্ছে বৃত্ত কাটা হলে এখানে যে শেপটা তৈরি হবে এটা হচ্ছে বৃত্ত। দেখো আমরা ভাইয়া ক্লাসের শুরুতেই বলছিলাম যে কনিক আসছে কোণক থেকে, আর এই কোণকটাকে তুমি কয়টা শেপে কাটতে পারবে এর উপরে ভিত্তি করে আমরা কনিকটাকে কয়টা ভাগে ভাগ করছি বলতো ভাইয়া? 4টা ভাগে, তার মধ্যে 3টা পাইছি লাস্ট, 4 নাম্বার। আমরা খেয়াল করতো ভাইয়া, এখানে একটা কোণক নিলাম আর এখানে একটা কোণক, দুইটা কোণককে এখানে জোড়া দিছি, এটা তো দেখাইতে পারবো না যেটা আমাদের হাতে নাই। এখন তুমি কি করলা, এটাকে এই বরাবর কেটে ফেললা, বলতে এখানে এরকম দুইটা শেপ তৈরি হয়েছে তাই না ভাইয়া? একটা এরকম না, হ্যাঁ, আর এখানেও আরেকটা হয়েছে, অর্থাৎ এইটাকে বলবো হচ্ছে আমরা অধিবৃত্ত, অধিবৃত্ত, ঠিক আছে? অধিবৃত্তে এরকম দুইটা শেপ তৈরি হয়, এই যে উপরে একটা নিচে একটা মিলায়, এটাকে বলা হয় হচ্ছে অধিবৃত্ত, একটা মার্কার নিয়ে, এটাকে বলা হয় অধিবৃত্ত। তো ভাইয়া এখানে যে জিনিসগুলা বলছি তোমার পরীক্ষায় এটা আসবে না যে কেমনে কাটলে কি হয়, কিন্তু আমরা নতুন যেহেতু এই জিনিসটা শিখতেছি ভাইয়া, কোত্থেকে কি জিনিসটা আসছে ওইটা বোঝানোর জন্য আমরা একটু বিস্তারিত আলোচনা করলাম যে কনিকটা অ্যাকচুয়ালি কোত্থেকে আসছে। এখন আসো ভাইয়া বইয়ের ভাষায় সংজ্ঞাটা একটু লিখি, কনিক কাকে বলে, লেখো সবাই সংজ্ঞাটা একটু লেখো, কনিক, একটু বইয়ের ভাষায় সংজ্ঞাটা লেখো, তাহলে এখান থেকে আমরা থিওরিটা শুরু করতে পারবো। কনিকের সংজ্ঞাটা একটু যদি লিখি, দেখো কার্তেশীয় সমতলে, কার্তেশীয় সমতলে একটি চলমান বিন্দু থেকে, একটি চলমান বিন্দু থেকে, চলমান বিন্দু থেকে ওই সমতলের
ওই সমতলের একটি স্থির বিন্দুর দূরত্ব, একটি স্থির বিন্দুর দূরত্ব এবং ওই চলমান বিন্দু থেকে বিন্দু থেকে একটি নির্দিষ্ট সরল রেখার উপর অঙ্কিত লম্বের দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক। পরীক্ষায় এটা আসবে না ভাইয়া সংজ্ঞাটা, কিন্তু একটু বোঝার জন্য, কনিক বোঝার জন্য ম্যাথমেটিক্যালি এই সংজ্ঞাটা লাগবে। এ শর্ত সাপেক্ষে চলমান বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথকে কনিক বলে। আসো ভাই আমরা একটু বুঝি, হ্যাঁ লেখো আগে। তো ম্যাথ যেহেতু ভাইয়া, ম্যাথে কখনো কনিকের সংজ্ঞা আসে না, কিন্তু কনিক কি এটা বোঝার জন্য ম্যাথমেটিক্যালি ভাইয়া এই সংজ্ঞাটা লাগবে। কারণ আজকে পুরো ক্লাসে আমরা যে থিওরিগুলো প্রমাণ করবো ভাইয়া, এর সব হচ্ছে এই সংজ্ঞা থেকেই আসবে। আচ্ছা খেয়াল করে, এখানে দুইটা শব্দ কথা বলছে ভাইয়া। একটা বলছে একটি স্থির বিন্দুর দূরত্ব, হ্যাঁ একটি স্থির বিন্দুর দূরত্ব, আর আরেকটা বলছে একটা নির্দিষ্ট সরল রেখার দূরত্ব। দুইটা কথা বলছে, একটু খেয়াল রাখো। একটা বলছে একটা স্থির বিন্দুর দূরত্ব, আর আরেকটা বলছে একটি নির্দিষ্ট বলতো সরল রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব, মানে কি সরল রেখাটার দূরত্ব। বুঝছো ভাইয়া, এই দুইটা কথা বলছে। এখন খেয়াল করতো ভাইয়া, আমরা যদি এখানে একটা ছবি আঁকি, এই সংজ্ঞাটার নিচে একটা ছবি আঁকো। আমরা এখানে একটা ছবি যদি আঁকি ভাইয়া, ঠিক আছে, এখানে একটা ছবি আঁকো। তো এইখানে কতগুলা বিন্দুর চলার পথ আমরা দেখাইলাম, এখানে কতগুলা বিন্দুর আমরা চলার পথ দেখাইলাম। আমরা মনে করলাম কতগুলা বিন্দু এই রেখা বরাবর চলতেছে ভাইয়া। তো কনিকের সংজ্ঞাটা বোঝানোর জন্য ভাইয়া সবচেয়ে সহজ হচ্ছে পরাবৃত্ত দিয়ে সংজ্ঞাটা বোঝানো। তাই ভাইয়া ছবিতে পরাবৃত্তটাই আঁকছি, হ্যাঁ তোমরা পরাবৃত্তের ছবিটা আঁকো। এখন ভাইয়া এখানে দেখো তো বলছে চলমান বিন্দু হতে, তাহলে তোমরা ভাইরা একটু বলো তো চলমান বিন্দু বলতে কোন বিন্দুগুলা বুঝাইছে? বুঝছি ভাইয়া, এই সব বিন্দু থেকে ভাইয়া আমরা এখানে একটা রেখা আঁকো। এটা কি আঁকছি একটু পরে আমরা বলতেছি, জাস্ট তোমরা ছবিটা আঁকো। এখানে একটা রেখা আঁকলাম, ঠিক আছে, এখানে একটা রেখা আঁকলাম। তো বলা হচ্ছে কার্তেশীয় সমতলে একটি চলমান বিন্দু থেকে একটা স্থির বিন্দুর দূরত্ব, এই হচ্ছে আমাদের সেই স্থির বিন্দুটা। এই বিন্দুটা ফিক্সড, এটা হচ্ছে একটা স্থির বিন্দু, এটা হচ্ছে সেই স্থির বিন্দু। আর একটু পরে ভাইয়া লিখবো এই স্থির বিন্দুটাকে একটা কনিকের উপকেন্দ্র বলে। একটু পরে আমরা এটা লিখবো, লিখে রাখো এখন চিত্রে। উপকেন্দ্র বা ফোকাস, ইংরেজি নাম হচ্ছে ফোকাস। এই স্থির বিন্দুটাকে কনিকের বলা হয় উপকেন্দ্র বা হচ্ছে ফোকাস। এবার দেখো ভাই এখানে আরেকটা কথা বলছে, বলতো দুইটা জিনিস ভাই প্লিজ একটু এদিকে। একটা বলছে স্থির বিন্দু, আরেকটা বলছে কি বলতো ভাইয়া, নির্দিষ্ট একটা সরল রেখা। এই হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট সরল রেখাটা। এই নির্দিষ্ট সরল রেখাটাকে বলা হয় নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ।
এই নির্দিষ্ট সরল রেখাটাকে বলা হয় নিয়ামক রেখা বা দ্বিঘাক্ষ। ফোকাস, উপকেন্দ্র বা ফোকাস। ভাই 1 মিনিট একটু ভাইয়ের সাথে একটু লেখা থামাই, একটু 1 মিনিট পরে আবার আঁকো। হ্যাঁ 1 মিনিট ভাই একটু লেখা থামাই। বলতে এখানে বলছে চলমান বিন্দু, চলমান বিন্দু হইতে বলতে এই কনিকটার উপরে যে কোনো একটা বিন্দু তুমি নিতে পারবা। তাহলে আমি ধরে নিলাম সেই বিন্দুটা এটা নিলাম। তাহলে এই চলমান বিন্দুটা থেকে কি বলছে, চলমান বিন্দু থেকে ওই সমতল একটা স্থির বিন্দুর দূরত্ব। তাহলে এই যে চলমান বিন্দুটাকে সাধারণত পি দ্বারা প্রকাশ করে আর স্থির বিন্দুটাকে এস দ্বারা প্রকাশ করে। তাহলে এইটা থেকে এইটার দূরত্ব, তাহলে এটা হলো কত ভাইয়া, এসপি। এবার আসো কি বলছে, এদিকে একবার দেখো তো, ওই চলমান বিন্দু থেকে, তার মানে কোথায় থেকে বলো তো ভাইয়া, ছবিতে পি থেকে একটা নির্দিষ্ট সরল রেখার লম্ব দূরত্ব। তাহলে পি থেকে একটা নির্দিষ্ট সরল রেখার লম্ব দূরত্ব আমরা টানলাম, এটাকে বলা হয় পিএম। তাহলে এই যে দুইটা দূরত্ব আছে, একটা হচ্ছে এসপি আর একটা হচ্ছে পিএম, এই অনুপাতটা সবসময় কি থাকবে বলো তো ভাইয়া, যদি ধ্রুবক থাকে তাহলে এখানে যে আমরা সঞ্চার পথটা আঁকছি এই সঞ্চার পথটাকে কি বলা হয় ভাইয়া, কণিক। বুঝছি ভাইয়া, এই সঞ্চার পথটাকে আমরা বলি হচ্ছে কণিক। তাহলে আসো আমরা কিছু সংজ্ঞা লিখি। তাহলে আমরা যদি কিছু সংজ্ঞা লিখি, নিচে তীর চিহ্ন দিয়ে দিয়ে লেখো, স্থির বিন্দুটিকে কণিকের উপকেন্দ্র বা ফোকাস বলে। ফোকাস বলে। আচ্ছা, নির্দিষ্ট সরল রেখাটিকে নিয়ামক রেখা বলে। নিয়ামক রেখা বলে। দ্বিকাক্ষ, উপকেন্দ্র হতে দেখো অনেকগুলা সংজ্ঞা একটু লিখবো। উপকেন্দ্র হতে কণিকের উপরস্থ কোন বিন্দুর দূরত্বকে উপকেন্দ্রিক দূরত্ব বলে। উপকেন্দ্রিক দূরত্ব বলে। ভাই একটু বলো তো ছবিতে কাকে বুঝাইছি, এসপি কে না ভাই? এই যে দেখো, উপকেন্দ্র থেকে কণিকের উপর যে কোনো বিন্দুর যে দূরত্বটা তুমি পাবা, এই যে দূরত্বটা এসপি, এটাকে আমরা কি দূরত্ব বলে, উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে এই যে উপকেন্দ্রিক দূরত্ব, এই শব্দটা বক্স করো আমরা, উপকেন্দ্রিক দূরত্ব বক্স করে লিখে রাখো এসপি। কারণ আমরা যখন ম্যাথ করব তারা দেখবা তোমাকে বলবে যে কোন একটা কণিকের উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে 10 বা কোন একটা কণিকের উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে 8। তাহলে এই কথাটা বললে তুমি মাথায় নিবা যে সে কার মান বলে দিছে ভাইয়া, এসপি এর মান। আচ্ছা, তারপরে লেখো, উপকেন্দ্র দিয়ে অঙ্কিত লম্বকে উপকেন্দ্রিক লম্ব বলে। আসো আমরা ছবিতে যাই। উপকেন্দ্র দিয়ে অঙ্কিত লম্বকে উপকেন্দ্রিক লম্ব বলে। আসো আমরা ছবিতে যাই। বলতো ভাইয়া, এইখান দিয়ে এই যে উপকেন্দ্র দিয়ে আমরা একটা লম্ব টানতে পারি। উপকেন্দ্র দিয়ে আমরা একটা লম্ব টানতে পারি, এই যে লাল যে লেখাটা টানছে ভাইয়া, এই লম্বটাকে নাম দেওয়া হয় এল প্রাইম। তাহলে এটা হচ্ছে আমাদের চিত্রে যে উপকেন্দ্রিক লম্ব, এটা লিখে রাখো এল প্রাইম, এই দৈর্ঘ্যটা এল প্রাইম। তাহলে উপকেন্দ্র দিয়ে অঙ্কিত লম্বকে আমরা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব বলে।
এবার ভাইয়া এই যে এখানে একটা রেখাটা আনছি, এদিকে খেয়াল করো, নিয়ামক রেখার সাথে লম্ব এবং উপকেন্দ্র দিয়ে, ভাই কথা শুনি লিখতেছি, আচ্ছা লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, তারপর লেখো নিয়ামক রেখার সাথে লম্ব রেখার সাথে লম্ব এবং কেন্দ্র দিয়ে গমনকারী সরল রেখাকে প্রধান অক্ষ বলে। তাহলে সব একটু ছবিতে খেয়াল করি, আশা করি পাইছো কোনটা, তাই না ভাই? এই যে এটা বলতে এই যে রেখাটার দিকে একটু খেয়াল করো, বলতে এই রেখাটা আমাদের নিয়ামক রেখার সাথে কিভাবে আছে বলো তো ভাইয়া? লম্বভাবে আছে এবং এটা প্রধান ফোকাস দিয়ে গেছে। এই রেখাটাকে আমরা বলি হচ্ছে প্রধান অক্ষ। তাহলে এখানে চিত্রে দেখায় দাও, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ। এবার ভাই আরেকটা ইম্পর্টেন্ট সংজ্ঞা, বলতো প্রধান অক্ষ, ভাই এদিকে দিয়ে প্রধান অক্ষ আর কনিকটা একটা বিন্দুতে ছেদ করছে, তাই না ভাই? প্রধান অক্ষ আর কনিকটা একটা পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টটাকে আমরা বলা হয় কনিকের শীর্ষবিন্দু। তাহলে এটাকে প্রকাশ করা হয় এ দ্বারা। তাহলে পরের সংজ্ঞাটা লিখি, প্রধান অক্ষ ও কনিকটি প্রধান অক্ষ ও কনিকটি যে বিন্দুতে ছেদ করে ভাই পরীক্ষায় তোমরা তো ম্যাথ পড়তেছো ভাই, তুমি তো বুঝো এই সংজ্ঞাগুলো আসবে না, তাহলে যে ভাই এগুলা কেন পড়তেছি বলতো? বৃত্ত, সরল রেখা, এগুলো তো 9 10 থেকে সব চিনো, কোনটা বৃত্ত কেন্দ্র, কোনটা ব্যাসার্ধ, সবই তো চিনি, তাই না ভাই? আর কনিকের কোনটা কি বোঝায় এগুলা তো তোমার শিখা লাগবে, ওই জন্য আমরা এগুলা চিহ্নিত করতেছি, বুঝছি ভাই? তাহলে হচ্ছে প্রধান অক্ষ কনিকটি যে বিন্দুতে ছেদ করে তাকে কনিকের শীর্ষবিন্দু বলে। আর ব্র্যাকেটে লিখে রাখো এ, এই যে আমরা চিত্রে যেটা দেখাইছি এটার পাশে আমরা টান দিয়ে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। আচ্ছা, এরপরে ভাইয়ারা বলো তো, এখানে একটা জিনিস লিখে রাখছো, এদিকে দেখো, নিয়ামক রেখার সাথে লম্ব। তাহলে এইখান থেকে বলো তো নিয়ামক রেখার প্রধান অক্ষ অলওয়েজ কিভাবে অবস্থান করবে? লম্বভাবে, এই যে ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে পরের বৈশিষ্ট্যটা লেখো, নিয়ামক রেখা ও অক্ষরেখা সর্বদা লম্বভাবে অবস্থান করে। তাহলে নিয়ামক রেখা ও অক্ষরেখা সর্বদা লম্বভাবে অবস্থান করে। তো এই হচ্ছে ভাই আমাদের যে কনিকের সাধারণ যে পরিচয়গুলা, বুঝছি ভাইয়া? কনিকের সাধারণ যে পরিচয়গুলা। তো এবার লেখো কনিকের সংজ্ঞা হতে হয়েছে, এই সাইড পিছনে ভাই, আচ্ছা লেখো। তাহলে এবার সবাই লেখো কনিকের সংজ্ঞা হতে, কনিকের সংজ্ঞা হতে ভাই তোমাদের জন্য ভাই আপাতত এই ছবিতে অনেক কিছু আঁকছে, এগুলো একটু মুছে ফেলি। হ্যাঁ, এগুলো আপাতত মুছে ফেললাম। বলতো কনিকের সংজ্ঞায় কি বলছে ভাই, একটু প্লিজ ভাইয়ের দিকে, চলমান কোন একটা বিন্দু থেকে একটা স্থির বিন্দুর দূরত্ব এবং ওই চলমান বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব, এই দুইটা দূরত্বের অনুপাত সর্বদা কি ভাইয়া? ধ্রুবক। তাহলে দেখো কনিকের সংজ্ঞা অনুসারে এসপি ডিভাইডেড বাই হচ্ছে পিএম ইকুয়াল হচ্ছে ধ্রুবক। কনিকের সংজ্ঞা হতে এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল হচ্ছে ধ্রুবক।
এখন এই যে ধ্রুবকটা আছে ভাইয়া, এই ধ্রুবকটাকে ইংরেজিতে বলা হয় ইসেন্ট্রিসিটি। এই ধ্রুবকটাকে ইংরেজিতে বলা হয় ইসেন্ট্রিসিটি, আর বাংলায় বলা হয় ভাইয়া উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা, এই ধ্রুবকটাকে ইংরেজিতে বলা হয় ইসেন্ট্রিসিটি, বাংলায় বলা হয় উৎকেন্দ্রিকতা। বলতো বুঝেই গেছে এটাকে কি দ্বারা প্রকাশ করা হবে, তাইলে ই দ্বারা, যেহেতু ইংরেজি নামই, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল হচ্ছে ই। তাহলে আমরা বক্স করি একটু, এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল হচ্ছে ই, এসপি বাই পিএম ইকুয়াল হচ্ছে ই। এখন আসো ভাই, এই ইটা অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা ভাইয়া বলি। বলতো তোমরা যখন সান্দ্রতাঙ্ক পড়ছো, ঘর্ষণ গুণাঙ্ক পড়ছো, স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়ছো, বলতো এগুলা কি বোঝায়? কি বোঝায় বলতো? ঘর্ষণ গুণাঙ্ক এটা কি বোঝায়? ঘর্ষণের বৈশিষ্ট্য বোঝায়। গুণাঙ্কের মান বেশি মানে ঘর্ষণ বেশি, গুণ অঙ্ক, গুণকে অঙ্কের মাধ্যমে প্রকাশ। স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাহলে স্থিতিস্থাপকতা কম না বেশি তার গুণাঙ্ক দেখে বোঝা যায়। ঠিক একইভাবে ভাইয়া, এই যে আমরা তো ক্লাসের শুরুতে আমরা ছবি এঁকে দেখাইছি যে কোন কণিকটা কেমন। এখন ম্যাথমেটিক্যালি কণিকটা কেমন এটা যে রাশিটার মান থেকে বোঝা যায় সেটাই হচ্ছে কে বলতো ভাইয়া? ই। তাহলে এই ই এর মানের ভিত্তিতে আমরা কণিককে 4 ভাগে ভাগ করব। তো খাতার মাঝখানে লেখা হচ্ছে কণিক, খাতার মাঝখানে লিখি আমরা কণিক। হ্যাঁ বুঝলেন, ওইটাই আমাদের নাই। তাহলে লেখো ভাইয়া কণিক। আসো, এই কণিকটাকে আমরা হচ্ছে 4টা ভাগে ভাগ করব। একটা লেখা হচ্ছে বৃত্ত, তারপরে লেখা হচ্ছে পরাবৃত্ত, পরাবৃত্ত, তারপরে লেখা হচ্ছে উপবৃত্ত, তারপরে লেখা হচ্ছে অধিবৃত্ত, আসো ভাইয়া বলতো এইদিকে খেয়াল করি, সবাই অলরেডি বুঝতে পারছো ভাইয়া? বলতো কণিকের 4টা পার্টের মধ্যে একটা পার্ট কিন্তু ফার্স্ট পেপারে পড়ানো হয়েছে। তাহলে বলতো আমরা যে 3টা অধ্যায় বলছি, বুঝছো ভাইয়া? 6.1, 6.2, 6.3, বুঝছি 3টা অধ্যায়। এখন লেখো ই টেন্স টু 0, ঠিক আছে? ই টেন্স টু 0, অর্থাৎ ই এর মানটা হচ্ছে যদি 0-র কাছাকাছি হয় তাহলে হচ্ছে বৃত্ত। ই টেন্স টু 0। এবার ভাইয়া পরাবৃত্তের ক্ষেত্রে ই ইকুয়াল 1, উপবৃত্তের ক্ষেত্রে ই লেস দ্যান 1। এই মানগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে ভাইয়া, এমসিকিউতে খুব আসে, ঠিক আছে? কোনটা রে ভাই? কোনটা? এটা তো হবেই না, তাহলে তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ আচ্ছা দিতে পারো। আর এই ক্ষেত্রে ভাইয়া ই গ্রেটার দেন 1। তো এই হচ্ছে ভাই আমাদের কন্ডিশন গুলা। তো এমসিকিউর জন্য এগুলা মাথায় রাখতে হবে মানগুলা। এবার আসো আমরা আস্তে আস্তে যাই। বলতে আমাদের কণিকের মেইন যে শর্তটা, এসপি এখানে একটু লিখে রাখো, বা পিএম ইকুয়াল ই এটা একটু পাশে লিখে রাখো। কণিকের মেইন যে শর্তটা এসপি বাই পিএম ইকুয়াল হচ্ছে ই। তাহলে ভাই আমরা এই ইকুয়েশনটা থেকে যদি আসি, সুতরাং এসপি ডিভাইডেড বাই পিএম সমান সমান হচ্ছে ই, বা এসপি ডিভাইডেড বাই পিএম সমান সমান 1। তাহলে সুতরাং এসপি ইকুয়াল পিএম। তাহলে বলো তো ভাইয়া এসপি আর পিএম যখন সমান হবে সেটা হয়ে যাবে কি বলো তো ভাই? আমাদের পরাবৃত্ত। তাহলে পরাবৃত্তের ম্যাথ করার সময় ভাইয়া, পরাবৃত্তের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথটা, ওই ম্যাথটা করার সময় দেখবো আমরা এই শর্তটা ইউজ করব, যে আমরা জানি এসপি ইকুয়াল পিএম। বুঝছি ভাইয়া? এসপি ইকুয়াল পিএম।
আসো 2 নাম্বারটাতে যাই, উপবৃত্ততে। বলতে এখানে আসবে হচ্ছে এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল হচ্ছে ই, বা এসপি ইকুয়াল হচ্ছে ইপিএম। তাহলে এসপি ইকুয়াল হচ্ছে ইপিএম। তাহলে এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের উপবৃত্তের শর্ত, এসপি ইকুয়াল ইপিএম। বলতে এটা এরকম সুন্দর মান আসে না, কারণ ই এর মান তো আমরা জানি না। ই এর মান 0 থেকে 1 এর মধ্যে যে কোনো কিছুই হইতে পারে, পরীক্ষায় তোমার দিয়ে দিবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। এখন এখান থেকে আরেকটা এমসিকিউ আসে, তোমরা ভাইরা একটু বলবা, একটু আইডিয়া করে বলো তো ভাইয়া। এসপি কে পিএম দ্বারা, ভাই সবাই পারবা, এসপি কে পিএম দ্বারা ভাগ করলে যেই মানটা আসবে সেটা 1 এর চেয়ে ছোট হবে। তাহলে এমসিকিউতে আসবে এসপি বড় না পিএম বড়? পিএম বড়, বুঝবে? তাহলে আমরা এখানে লেখো আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে পিএম উপবৃত্তের ক্ষেত্রে গ্রেটার দেন হচ্ছে এসপি। এপিবি বুঝছি? আচ্ছা ভাই আবার বলতেছি, বলতে এসপি কে পিএম দ্বারা ভাগ করলে ভাগফলটা কত আসবে? ই। আর ই এর পরিচয় কি লেখা আছে? 1 এর চেয়ে কি হবে? ছোট। তাহলে বলো তো ভাই, একটা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করলেই ভাগফলটা 1 এর চেয়ে কি আসবে? ছোট। তার মানে নিচের সংখ্যাটাকে বড়, বুঝছি ভাই? এবার আসো আমরা এখানে এসপি বা পিএম ইকুয়াল হচ্ছে ই, বা এসপি ইকুয়াল হচ্ছে ইপিএম। বলতে আজকের ক্লাসের শুরুতে ভাইয়া বলছিলাম 6.2 আর 3 এর সব অঙ্ক অলমোস্ট সেম। কে বলতে পারবা কেন? শর্ত দুটা সেম টু সেম, ওই কারণে ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে ভাইয়া একই টাইপের, খালি ই এর মানটা আলাদা, ওইটা নিয়ে তোমার টেনশনের কিছু নাই। এই ক্ষেত্রে দিবে হচ্ছে ই এর মান হচ্ছে 1/√2, আর এই ক্ষেত্রে দিবে ই এর মান √2। অঙ্ক তো কোনো চেঞ্জ নাই, খালি ই এর মানটা চেঞ্জ হবে। একটা জায়গায় বলবে 1/√2, যেমন 0.707, আর আরেক জায়গায় বলবে ই এর মান √2। তার মানে ম্যাথ সেমই থাকবে, বুঝছি ভাইয়া? খালি হচ্ছে আমাদের ম্যাথের ডাটাটা একটু অন্যরকম হবে, কিন্তু ম্যাথ সেম। এই ক্ষেত্রে ভাইয়া বলো তো, ভাগফলটা 1 এর চেয়ে বড় আসবে, তাহলে বড় কে? এসপি। তাহলে এই ক্ষেত্রে আমরা লেখ হচ্ছে এসপি গ্রেটার দেন হচ্ছে পিএম। তো এই চারটা একটু ভালো করে মাথায় রাখবে, এটা ক্লোজ করে দাও। এখান থেকে আমাদের হচ্ছে এমসিকিউ আসে। কোনটা? কোনটা? ওইটা লাগবে না, বুঝছি ভাই। এটা ক্লোজ করলাম, হয়েছে? আচ্ছা, এবার ভাই আমরা লেখো সে পরাবৃত্ত। হ্যাঁ, আমরা আমাদের পরাবৃত্তে ফিরে আসি। লেখো পরাবৃত্ত 6.1। তো এতক্ষণ যা করলাম ভাই, এগুলা ছিল কণিকের প্রাথমিক আলোচনা। এখন আমরা যে অধ্যায় শুরু করলাম ওইটাতে আসি, পরাবৃত্ত 6.1। তো ভাই আসো আমরা এখানে একটা পরাবৃত্ত আঁকলাম। হ্যাঁ দিবে একটু বলে। এটা হচ্ছে আমাদের পরাবৃত্তটা। আমরা কিছু পয়েন্টকে একটু চিহ্নিত করি। ঠিক আছে, আমরা কিছু পয়েন্টকে চিহ্নিত করলাম। কেউ বলতে পারবা এখন চলমান বিন্দু হিসেবে কাকে নিছি? এ। কারণ চলমান বিন্দু মানে কি? কণিকের উপর যে কোনো বিন্দুই হইতে পারে। তাহলে চলমান বিন্দু হিসেবে ভাইয়া নিছি হচ্ছে এ কে। তাহলে বলো তো ভাই, আমরা একটু আগে পড়ছি এসপি ইকুয়াল কত ভাইয়া? পিএম। তাহলে ভাইয়া তোমরা ভাইরে বলো তো, এর নিচে কি ভাইয়া এটা লিখতে পারি কিনা? পি এর পরিবর্তে আমরা কি ধরছি? এ। তাহলে ভাইয়া কি এটা লিখতে পারি কিনা? এস এ ইকুয়াল কত? খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য শিখলাম কনিক্সের ক্ষেত্রে ভাইয়া। কনিক্সের ক্ষেত্রে এই দূরত্বটা আর এই দূরত্বটা সবসময় সমান হয়। কনিকের ক্ষেত্রে এই দুইটা দূরত্ব সবসময়, সরি কনিক না, কিসের জন্য? পরাবৃত্তের জন্য এই দুইটা দূরত্ব সবসময় সমান হয়। এই যে আমরা এটা নিয়ে আসলাম।
এই দূরত্বটাকে ধরা হয় এ, এই দূরত্বটাকে স্মল এ দ্বারা প্রকাশ করে। ভাইয়া তোমরা এই কনিকের ইকুয়েশনটা অনেক দিন ধরে ফিজিক্স পড়ানোর সময়, ম্যাথ পড়ানোর সময় ভাইয়া লিখতেছিলাম 4ax, তখন কিন্তু আমরা এই এর পরিচয়টা দিই নাই। বলতে এখন তো বুঝছো এটা কি, এটা কি তাইলে ভাইয়া শীর্ষবিন্দু থেকে, কথা শুনি, শীর্ষবিন্দু থেকে প্রধান ফোকাস বিন্দুর দূরত্ব কিংবা শীর্ষ থেকে নিয়ামক রেখার দূরত্ব সবসময় কি হবে, সেম। তাহলে এখানে লেখো এ, এটাকে লেখা হচ্ছে এ, এটাও লিখলাম এ। এবার তোমরা ভাইয়ার একটু হেল্প করি ভাইয়া, এদিকে এদিকে ভাইয়ার একটু হেল্প করো ভাই। আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে ভাইয়া তুমি যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরো, তাহলে এই বিন্দুটা কোন বিন্দু, এই বিন্দুটা কোন বিন্দু ভাই, মূল বিন্দু, তাই না? এটা হচ্ছে 0,0, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। ভাই একটু বুঝে বুঝে আগাই, হ্যাঁ, যেহেতু এটা তোমাদের জন্য পুরাটাই নতুন। ভাই আমাকে মূল বিন্দু থেকে এই বিন্দুটা এ পরিমাণ দূরত্বে আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে তাহলে a,0, তাই না ভাই? এটার স্থানাঙ্ক হবে a,0। তাহলে সবাই ছবিটা আঁকো একটু, আঁকার পরে লেখো ধরি পরাবৃত্তের বৃত্তের উপরস্থ একটি বিন্দু, বিন্দু পি অফ এক্স কমা ওয়াই। তাই আমরা যে কাজটা করলাম, পরাবৃত্তের উপর ইচ্ছা মতো একটা বিন্দু এখানে চয়েস করে নিলাম, পি অফ এক্স কমা ওয়াই। পরাবৃত্তের উপর আমরা ইচ্ছা মতো একটা বিন্দু কল্পনা করে নিলাম। পি হতে আমরা কি করলাম ভাইয়া, সবাই একটু খেয়াল করো, এস আর পি যোগ করে দিলাম। বলতে এস আর পি আমি না বললেও তুমি বুঝতে, যোগ করা লাগতো, কারণ কি এস পি বানাইতে হবে, তাই না ভাইয়া? এস কমা পি যোগ করি, এস আর পি যোগ করি। এবার আমরা যে কাজটা করব ভাইয়া, পি হতে নিয়ামক রেখার উপর একটা লম্ব টানবো হচ্ছে পিএম, পি হতে নিয়ামক রেখার উপর একটা লম্ব টানলাম হচ্ছে পিএম। পি হতে নিয়ামক রেখা, রেখা ও প্রধান অক্ষের উপর, প্রধান অক্ষের উপর যথাক্রমে পিএম ও পিএন লম্ব অঙ্কন করি। আসো আঁকি। তাহলে ওইদিকে পিএম টানলাম আর এইদিকে হচ্ছে পিএন টানলাম। তবে আমরা একটা সূত্রের প্রমাণে যাচ্ছি আর কি। এবার ভাই বলো তো, আমরা তো জানি এসপি সমান পিএম, তাহলে দেখো আমরা জানি, আমরা জানি এসপি সমান সমান পিএম। তাহলে আমরা জানি এসপি সমান সমান পিএম। ভাইয়া তোমরা একটু হেল্প করো তো ভাইয়ারে, তোমরা একটু হেল্প করো, এদিকে খেয়াল করো। বলতো এই যে লাল করে যে অংশটা টানছি, বলতো এটা একটা আয়তক্ষেত্র না? তাহলে বলো তো, এটা যদি একটা আয়তক্ষেত্র হয় পিএম, তাহলে এর বিপরীত বাহু দুটা কি হবে, সমান। তাহলে বলতো ভাইয়া পিএম এর জায়গায় কত লিখতে পারবো, এনজেড। পিএম এর জায়গায় কত লেখা যাবে, এনজেড। তাহলে পিএম এর জায়গায় লেখা হচ্ছে এনজেড, তাহলে এসপি সমান সমান হচ্ছে এনজেড। এখন লাস্ট দেখো, খেয়াল করো, তোমাদের বোঝার সুবিধার তা আপাতত এটা মুছে দিলাম ভাইয়া।
বলতে এন জেড কে দুইটা অংশে ভাগ করলাম ভাইয়া, এসটাও আপাতত মুছে দিলাম। বলতে এন জেড কে দুইটা অংশে ভাগ করা যায়, দেখো তো ছবিতে কত, একটা এ জেড আর একটা এ এন। তাহলে লেখা হচ্ছে বা এসপি সমান সমান হচ্ছে জেড এ প্লাস হচ্ছে এ এন। আর কোনো কাজ না, আমাদের প্রমাণ প্রায় শেষ ভাইয়া। বাকি কাজ তোমরা ভাইয়েরা একটু হেল্প করবা। বলতে এই ছবিটা একটু ভালো করে খেয়াল করো তো ভাইয়া, ভাইয়েরা সবাই একটু বুঝে উত্তর দাও। বলতো এই পি বিন্দুটার স্থানাঙ্ক পি অফ এক্স কমা ওয়াই, রেদওয়ান বলো তো ভাইয়া, তাহলে এ এন এর মান কত, এতটুকুর মান কত, এক্স। কারণ কি এই পয়েন্টটার স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই। এই কথার মানে কি, মূল বিন্দু থেকে আমি এদিকে এক্স গেছি আর খাড়া করতে করছি ওয়াই, তার মানে এই পয়েন্টটা, এই দূরত্বটার মান কত, এক্স। এ জেড এর মান কত, এই যে লেখাই আছে এ, তাহলে আমরা এই দুইটা মান বসাই দিই। এসপি ইকুয়াল হচ্ছে এ প্লাস এক্স। এটা একটু বক্স করো। আমরা ভাইয়া বড় একটা এমসিকিউ আছে, অনেকবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে, ওই এমসিকিউটা করার সময় আমরা এটারে শর্টকাট হিসাবে ব্যবহার করে দিব। কেউ বলতো এসপি কি, আজকের ক্লাসে থিওরিতে শুরুতে লিখছিলাম এসপি, বাংলা কি লিখছিলাম, কি লিখছিলাম, উপকেন্দ্রিক দূরত্ব। ওই যে ভাইয়া বললাম, তারা বলবো উপকেন্দ্রিক দূরত্ব 8, ওই বিন্দুটার স্থানাঙ্ক বের করো। তাহলে এখানে সরাসরি এর জায়গায় 8 বসাই দিবা, এসপি এর জায়গায় বসাই, যে এক্স এর মান বের করে নিয়ে আসবো। বুঝছি ভাইয়া? তাহলে এসপি ইকুয়াল 8 পাইলাম। এইবার ভাইয়া এটার সাথে এটাকে যোগ করলাম আগের মতো। এই পয়েন্টটা ছিল আমাদের এ কমা 0। তা আপাতত আগের হাবি যাবে আবার মুছে দিচ্ছি, হাবি যাবে আগে মুছে দিচ্ছি। তুমি খেয়াল করো তো ভাইয়া, এখানে তাইলে কি আছে, এস আর পি, এই দুইটা বিন্দুর দূরত্ব। তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব বের করো তো ভাইয়া, আমরা এখানে করতেছি। এস পি মানে কত আসবে ভাইয়া, এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার সমান সমান, এখানে কত আসবে, এ প্লাস এক্স, এ প্লাস এক্স, উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম ভাইয়া, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে এক্স প্লাস এ ফরম্যাটে লিখলাম, বা ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে এক্স প্লাস এ মাইনাস হচ্ছে এক্স মাইনাস এ তার স্কোয়ার। এ বলো রিয়াজ, এটা একটা সূত্র হয়েছে কিসের, 4ab এর সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 4ab। আসলে বুঝছো কি প্রমাণ করতে যাচ্ছি, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x। অর্থাৎ ওই যে আমরা যে সমীকরণটা বারবার লিখতাম, আমরা সেই সমীকরণটা পরাবৃত্তের প্রমাণ করলাম। তাহলে সবাই লিখি হচ্ছে, এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের আদর্শ সমীকরণ, পরাবৃত্তের আদর্শ সমীকরণ, সমীকরণ। তাহলে পরাবৃত্তের আদর্শ সমীকরণটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। রেদন বুঝছি না ভাই, এবার বলতে এটা কি বুঝছি না, এটা ইম্পর্টেন্ট। কিন্তু এ কি বলছিলাম বলতো, মুছে ফেলছি তো, শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব কিংবা শীর্ষ হতে নিয়ামক রেখার দূরত্বটা হচ্ছে এ। আচ্ছা, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x। বলতো আমরা যে ছবিটা এঁকে এই সূত্রটা প্রমাণ করছি, ওই ছবির জন্য প্রধান অক্ষ বা অক্ষ কোন অক্ষরে ধরছিলাম, এক্স অক্ষ, তাই না ভাইয়া? এখন বললো তো ভাইয়া, পরাবৃত্তটাতে এমন না হয়, ওইটা রাখবো না, আমরা প্রমাণ করব না। পরাবৃত্তটা তো ভাইয়া এমনও হইতে পারে, ছবিটা আঁকো খালি শুধু, পরাবৃত্তটাতে এমনও হইতে পারে, পরাবৃত্তটাতে এমনও হইতে পারে, তাই না ভাইয়া, এটা এ, এটা এ, এটা জেড, এটা এস। বলতো এই ক্ষেত্রে প্রধান অক্ষ কোনটা, এই যে দেখো প্রধান ফোকাস এবং শীর্ষবিন্দু দিয়ে গমনকারী যে অক্ষটা আছে, তাহলে এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে আমাদের এক্স। এই ওয়াই অক্ষটা হচ্ছে প্রধান অক্ষ, বা এখানে লিখে দিচ্ছি, এই ওয়াই অক্ষটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। ওয়াই অক্ষটা এই ক্ষেত্রে প্রধান অক্ষ। আবারও ভাইয়া খেয়াল করি, বলতে একটু আগে ভাইয়া আমরা প্রমাণ করছি, ভাইয়া এইদিকে একটু আগে আমরা প্রমাণ করছি এই দূরত্বটা আর নিচের দূরত্বটা কি হয় ভাইয়া, সমান। এবং এই সমান দূরত্বটাকে আমরা প্রকাশ করছিলাম এ দ্বারা। না রোহান বলো তো ভাইয়া, তাহলে এই এস এর স্থানাঙ্কটা এখন কত হবে বলতে পারবা?
0,a। ঠিক আছে, তাহলে আমরা এটার স্থানাঙ্কটা কত হবে ভাইয়া? 0,a। এবার তুমি খেয়াল করো তো ভাইয়া, এই সেম কন্ডিশনে যদি এখন আমরা প্রমাণটা করি, তাহলে এই সূত্রটা আসবে হচ্ছে x স্কয়ার ইকুয়াল হচ্ছে 4ay। তাহলে বক্স করি, তাহলে এই হচ্ছে আমাদের পরাবৃত্তের দুটা আদর্শ সমীকরণ। তাহলে ভাইয়া আজকে থেকে কিন্তু এখন চিহ্ন লাগবে ভাইয়া, y স্কয়ার ইকুয়াল 4ax, এটার প্রধান অক্ষকে ভাই x অক্ষ, x স্কয়ার ইকুয়াল 4ay, এটার প্রধান অক্ষকে ভাইয়া y অক্ষ। আসো ভাইয়া, আমরা এখন হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করব। এরপরে দেখবা আমরা অনেকগুলা সূত্র একটা ছবি থেকে নিয়ে আসব। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা বের করি। সব একটা ছবি আঁকে, হ্যাঁ। আর আমরা কি চাচ্ছি ভাইয়া বলি, আমরা হচ্ছে এই যে এই দৈর্ঘ্যটা বের করব। ঠিক আছে, এই যে লাল যে দৈর্ঘ্যটা আঁকছি আমরা এখন এই দৈর্ঘ্যটা বের করব, মানে এই দৈর্ঘ্যটার মান কত এটা বের করব। হ্যাঁ হইতে পারে, আঁকবো একটুগুলো, একটু পরে আঁকবো সবগুলো। তাহলে ভাইয়া আমরা এখন এই লাল রেখাটার দৈর্ঘ্য বের করব। ছবিটা আঁকছি ভাই, কিছু জিনিস মুছবো একটু। আঁকছি পিছনে ভাই, এবার তোমাদের বোঝার সুবিধার্থে ভাই আপাতত এই জিনিসটা মুছে দিলাম, এটা নাই মনে করো। তাহলে ভাইয়া ছবিটা দেখে বাইরে বলো তো চলমান বিন্দু হিসেবে এখন কাকে নিচ্ছ তুমি? এল। তাহলে বলতে এসপি ইকুয়াল পিএম এর পরিবর্তে ভাই কি লিখতে পারি? এস এল ইকুয়াল এল এম। তাহলে লেখা হচ্ছে এস এল ইকুয়াল হচ্ছে এল এম, এস এল ইকুয়াল এল এম। এবার তোমরা ভাইয়ের একটু হেল্প করবা, এই যে ভাই নীল কালি দিয়ে এঁকে দিচ্ছি, বলতে এল এম আর এই রেখাটা সমান কিনা। এই যে নীল দুইটা রেখা, এদিকে এদিকে, বলতো নীল দুইটা রেখা কি সমান কিনা? সমান। তাহলে আমরা লিখো বা এস এল সমান সমান হচ্ছে জেড এস, এস এল। এবার জেড এস কে তুমি দুইটা ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে এ জেড আর একটা হচ্ছে এ এস, এ জেড আর আরেকটা হচ্ছে এ এস। ভাই তোমরা সবাই জানো, বলো তো ভাইয়া এই ছোট্ট দূরত্বটাকে আমরা আবার কি দ্বারা প্রকাশ করি? এ, এটা হচ্ছে কত? এ। তাহলে এখানে আমরা যদি মান বসাই, বা এস এল ইকুয়াল হচ্ছে এ প্লাস এ, বা এস এল ইকুয়াল হচ্ছে 2a। একটা জিনিস ভাইকে একটু হেল্প করো তো ভাইয়া, বলতো আমরা এস এল বের করছি মানে লম্বটার কতটুক বের করছো? অর্ধেক, তাই না? এস এল বের করছো, উপরের অর্ধেক বের করছো। তাহলে সেম ভাবে ভাইয়া বলো তো নিচের অর্ধেকের দূরত্ব কত হবে? 2a। তাহলে পুরাটার দৈর্ঘ্য কত হলো? 4a। তাহলে আমরা লেখো সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে এল এল প্রাইম সমান সমান 2sl সমান সমান 2 ইন্টু 2a সমান সমান 4a। এখন ভাইয়া
এটা যেহেতু একটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এর মান কিন্তু পজিটিভ নেগেটিভ হয়, আমরা একটু পরে যাব। এর মান পজিটিভ নেগেটিভ হয়, অর্থাৎ এর মান যদি পজিটিভ হয়, যে তুমি যেটা জিজ্ঞেস করছিলা, এর মান যদি পজিটিভ হয় এই পরাবৃত্তটা থাকে এক্স অক্ষের ধনাত্মক দিকে, আর এর মান যদি নেগেটিভ হয় তখন কিন্তু এই পরাবৃত্তটা উল্টে যাবে, এরকম হয়ে যাবে। বুঝছি ভাই? তখন কিন্তু এটা উল্টে যাবে, একটু পরে ভাইয়া যাব। তাহলে এর মান যেহেতু পজিটিভ নেগেটিভ হয়, তাহলে বলো তো 4এও তো তোমার পজিটিভ আর নেগেটিভ হয়ে যাবে, কিন্তু দৈর্ঘ্য কি কখনো নেগেটিভ হবে না? তাই এখানে একটা মডুলাস ব্যবহার করা হয়। তাহলে ফাইনালি সূত্রটা লেখো। সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে মডুলাস অফ 4a। তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে মডুলাস অফ 4a। এখন এখান থেকে 7-8টা সূত্র আমরা প্রমাণ করবো আর কি, প্রমাণ না, এগুলা অলরেডি প্রমাণ হয়ে গেছে। তোমরা একটা একটা করে বলবা, কারণ ভাইয়া কনিক্স এর স্টুডেন্টদের যেটা মেইন প্রবলেম হয়, 6.1-এ মনে করো 8 থেকে 10টা সূত্র, 6.2-তে গেলে 8-10টা সূত্র, 6.3-তে গেলে 8-10টা সূত্র, কয়টা হলো? 30টা সূত্র হয়ে গেল এখানে। কিন্তু সূত্রগুলো যদি বুঝা পড়ো সবগুলা তুমি নিজেই পারবা, চোখের সামনে সূত্র ভাসবে। এই যে ভাই এখন দেখাচ্ছি, তার আগে নাহলে লেখচিত্রটা দেখাই দিই, তাহলে ওটা ভালো হয়, তারপরে সূত্রগুলো দেখাই। লেখচিত্র 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 1 নাম্বার, y² = 4ax। এটা হবে হচ্ছে ভাইয়া, ছোট ছোট করে আঁকো, এক্স অক্ষের ধনাত্মক দিকে, ঠিক আছে? এটা আসবে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে। তারপরে y² হচ্ছে -4ax। ভাই একটু আগে এটা বুঝাইছি, বলতে এই যে যদি মাইনাস থাকে এখন এটা এক্স অক্ষের উপরেই থাকবে, কিন্তু এক্স অক্ষে ঋণাত্মক দিকে। তাহলে এখানে ছবিটা যদি আঁকি আমরা, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স প্রাইম, তাহলে এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে থাকবে। তারপরে 3 নাম্বার, x² = 4ay, তাহলে এটা থাকবে ওয়াই অক্ষের উপরে। আর সর্বশেষ x² = -4ay, এটা থাকবে নেগেটিভ ওয়াই অক্ষের উপরে। একটু ছবিগুলো আঁকো। রাতুল বলছি ভাই, দুই সাইডে আসতে পারে। এখন ভাইয়া তোমরা একটা পেজে পাশাপাশি দুইটা ছবি আঁকবো, হ্যাঁ? একে যা যা পসিবল ভাইয়া সবগুলা দেখাই দিব, তাহলে সূত্র মুখস্থ করা লাগবে না, নিজে বানায় ফেলতে পারো সূত্র। তো টপিকের নাম লেখা হচ্ছে সূত্র, তারপরে আমরা সবগুলা সূত্র এক পেজে দিব আর কি। আগে আমরা সূত্রগুলা কেমন হয় ওগুলো একটু বানাই। আঁকা হয়েছে ভাইয়া? আচ্ছা, তো ভাইয়া একটা ছবি উপরে আঁকো, বলতে এটা কার কোন ছবি আঁকছে এটা তো বুঝছো তাই না? y² = 4ax। আর আরেকটা ছবি তোমরা নিচে আঁকো, ভাইয়া সাইডে আঁকতেছি, হ্যাঁ? তোমরা নিচে আঁকো, ভাইয়া সাইডে আঁকতেছি। আর এটা হচ্ছে আমাদের x² = 4ay, এই দুটা ছবি আঁকলাম।
ভাই এই ছবিটা ভালো করে বুঝলে সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই, ঠিক আছে? পরীক্ষায় সূত্র ভুলে গেলেও নিয়ে আসতে পারবা। হ্যাঁ, পাশাপাশি জায়গা হলে পাশাপাশি আঁকো, নাহলে নিচে আঁকো আর কি, যেমনি হয় আর কি। একটু বড় করে হালকা, কারণ এখানে অনেক কিছু দেখাবো তো। আজকে আমরা ভাইয়া থিওরিটা শেষ করতেছি, আগামী ক্লাসে আমরা ম্যাথগুলো ধরবো কালকে আর কি। আঁকা হয়েছে ভাই? আচ্ছা, কোনটা রে ভাইয়া? বুঝি নাই কোনটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে এস এল আর এস এল প্রাইম সমান হলেও দেখে তো ওখানে 2 দ্বারা গুণ দিছি, যে 4a বানাইলাম না, দুই পাশে তো সমান, এক সাইড ক্যালকুলেট করলাম না এস এল, ওইটাই তো 2 দ্বারা গুণ করে 4a বানাইলাম। এবার আসো ভাইয়া, হয়েছে ভাই? রিকোয়েস্ট, এই যে সূত্র মুখস্থর কোনো দরকার নাই, ফার্স্টে খেয়াল করো। বলতে এই পয়েন্টটা তো শীর্ষবিন্দু, তাহলে বলতো এই শীর্ষবিন্দুটা কি মূল বিন্দুতে? তাহলে এটা লেখো 0,0, এই একটা সূত্রই হচ্ছে এটা, শীর্ষবিন্দু 0 0। বলতো এটারও শীর্ষবিন্দু কোথায় আছে? মূল বিন্দু, তাহলে এটা হচ্ছে আমাদের 0,0। আস্তে আস্তে আগে, হ্যাঁ। এবার একটু আগে আমরা দেখাইছি ভাইয়া, এই দূরত্বটা এ, আর আমাদের পিছনের যে দূরত্বটা এটাও হচ্ছে এ, ঠিক আছে? এখানেও দেখাই দিই একটু, এই দূরত্বটা এ, আর আমাদের নিচের দূরত্বটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। বা একটু হেল্প করে, হ্যাঁ। বলতো এই যে এটা তো আমরা বলি উপকেন্দ্র, তাই না ভাইয়া? লিখে দিচ্ছি, এটাকে বলি আমরা উপকেন্দ্র। বলতো উপকেন্দ্রটা কোন অক্ষে আছে? এক্স অক্ষে, তাহলে এর কোটি কত হবে? 0। আর ভুজ কত হবে? এ। তাহলে উপকেন্দ্রের সূত্র হচ্ছে a, 0। বুঝছি ভাই? না রিয়াদ বলো, এটা বলো, পরে লেখো। এটার উপকেন্দ্র কত হবে? 0,a, কারণ কি এটা ওয়াই অক্ষে আছে। দেখে যে ইকুয়েশন অনুসারে সূত্রগুলা খালি উল্টায় যাবে, তাহলে 0,a। আসো আস্তে আস্তে আগে। এবার ভাইয়া বলতো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার স্থানাঙ্ক কত হবে? তাইলে এই যে জেড পয়েন্টটা আছে, বলতে এটা তো মূল বিন্দুর কোন পাশে আছে? উল্টা পাশে, আবার এক্স অক্ষের উপরে আছে, তাহলে কোটি কত হবে? 0। তাহলে ভাইয়া দূরত্ব তো এ, কিন্তু এটা যেহেতু উল্টা পাশে আছে, এটা কত হবে? -a, তাহলে এটার মান হবে -a, 0। এখন ভাইয়া বলতো এই পয়েন্টটার ভুজ কত? -a। এই পয়েন্টটার ভুজ কত? -a। তাহলে নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x = -a। এই আস্তে ওরা লিখুক। তাহলে এই নিয়ামক রেখাটার সমীকরণ হবে কত ভাইয়া? x = -a। কোত্থেকে আসছে বুঝছি ভাই? তাহলে বইয়ে এটাকে এভাবে লেখা না, তুমি এমনি মুখস্থ করা, তাহলে সহজ। বইয়ে এটাকে লিখছে এভাবে, x + a = 0। বুঝছি ভাইয়া? বইয়ে লিখছে এভাবে, কিন্তু তুমি চাইলেও ওইটা দিয়ে মনে রাখো, যেমনি তোমার সুবিধা হয়। তাহলে x + a = 0। এইবার ভাইয়া বলতো সেম ভাবে যে এই পয়েন্টটা এই পরিমাণ নিচে আছে, এটা কত আসবে? 0,-a। তাহমিদ বলো ভাই, তাহলে এইটার নিয়ামক রেখার সমীকরণ কত হবে? এটা কার মান? কোটি না? তাহলে কোটির মান কত? -a। তাহলে এটা হচ্ছে y = -a। তাহলে দেখো
যখন এই সমীকরণ হবে x ইকুয়াল মাইনাস a, যখন ওই সমীকরণ হবে y ইকুয়াল মাইনাস a, তাহলে এটাকে আমরা লিখতে পারি y প্লাস a ইকুয়াল হচ্ছে 0। আস্তে আস্তে আগাই, হ্যাঁ। এরপরে আসো ভাইয়া, এখান দিয়ে যে লম্বটা টানছিলাম এটার নাম কি ছিল বলো তো ভাই? উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব। না পৃথ্বী বলো তো ভাই, উপকেন্দ্রিক লম্ব, এই পয়েন্টটার দিকে খেয়াল করো, এই পয়েন্টে এক্স এর মান কত? এ, তাই না? এক্স এর মান কত? তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল এ। বুঝা গেল ভাই? কিংবা ওইটার সাথে মিলায় লেখা হয় এক্স মাইনাস এ ইকুয়াল 0। এর রেজাল্ট বুঝতেছি কেমনে আসতেছে। তার মানে ভাইয়া পরীক্ষার হলে যদি তুমি ভুলা যাও বের করে নিয়ে আসা যাবে ইজিলি। এবার সেম ভাবে ভাই আমরা এখানেও টানতে পারি, এখানেও আমরা একটা লম্ব টানতে পারি, উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব এটা কত হবে রে ভাইয়া? y ইকুয়াল এ, তাহলে এটা হচ্ছে y ইকুয়াল এ, y ইকুয়াল এ বা y মাইনাস a ইকুয়াল 0। হ্যাঁ ওইগুলাই তো আসতেছে, হ্যাঁ। এবার ভাইয়া বলো তো, এই ক্ষেত্রে প্রধান অক্ষ কোন অক্ষ? তাহলে বলতো এক্স অক্ষের সমীকরণ কি? y ইকুয়াল 0। তাহলে প্রধান অক্ষের সমীকরণ লিখে রাখো y ইকুয়াল 0। সব বের করা শেষ, আমরা এখন খালি সাজায় দেব। তাহলে প্রধান অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল 0। এই ক্ষেত্রে প্রধান অক্ষ হচ্ছে y অক্ষ, x ইকুয়াল 0। তো ভাইয়া ছবিতে ভাইয়া সব মান বের করে দিছি, এখন এগুলারে গোছাবো, খালি উঠায় নাও একটু। ওগুলো আসে না, লাগে না। এবার নতুন একটা পেজে যাও, হ্যাঁ। এক পেজে জায়গা হবে না, অনেকগুলা সূত্র লিখবে এখন। একটা পেজে যায়, এক পেজ পুরাটা লাগবে। মুসলাম কোনটা লাগবো? হয়েছে? আচ্ছা আমরা লিখি প্রয়োজনীয় সূত্র, হ্যাঁ। প্রয়োজনীয় সূত্র। বলতো ভাই আমরা ইকুয়েশনটাকে তো আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করছি, হ্যাঁ। ইকুয়েশনটাকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4x আর আরেকটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল 4ay। তাহলে এক নাম্বার যে সূত্রটা, এক শীর্ষ বিন্দু, বলতো দুই ক্ষেত্রেই শীর্ষবিন্দু ছিল 0,0। তাই না ভাই? আমরা একটু আগে বের করছি দুই ক্ষেত্রে শীর্ষবিন্দু ছিল 0,0। তারপর লেখা হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র এটার ছিল a,0 আর এটার হচ্ছে 0,a। তাহলে তোমার মুখস্থ করতে সুবিধা হবে, একসাথে লিখতেছি আমরা সব। তারপর হচ্ছে 3 নাম্বার লেখা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের
দৈর্ঘ্য, এটা হচ্ছে মডুলাস অফ 4a, এটা হচ্ছে মডুলাস অফ 4a। তারপর 4 নাম্বার লেখা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, রেখার সমীকরণ। এটা ছিল সম্ভবত এক্স প্লাস এ, দেখো তো, হ্যাঁ এক্স প্লাস এ ইকুয়াল 0, আর ওইটা ছিল ওয়াই প্লাস এ ইকুয়াল 0। তারপর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা ছিল এক্স মাইনাস এ ইকুয়াল 0, আর এটা হচ্ছে ওয়াই মাইনাস এ ইকুয়াল 0। 6 নাম্বার হচ্ছে প্রধান অক্ষের সমীকরণ, প্রধান অক্ষের সমীকরণ। তাহলে এটার ছিল ওয়াই ইকুয়াল 0, আর এটার ছিল হচ্ছে এক্স ইকুয়াল 0। আর কিছু বাকি পড়ছে না? ওইটি আসে নাই বইয়ে। তাহলে বইয়ে আছে 1 2 3 4 5 6, কয়টা হয়েছে আমাদের? হ্যাঁ 6টা, ঠিক আছে, বইয়ে 6টা সূত্র দেওয়া আছে। হ্যাঁ না, বইয়ে ছক করা দেওয়া নাই, বইয়ে খালি এই পাশের সূত্রগুলো দেওয়া আছে, যে 6টা সূত্র। ওইটা পরে আমরা যে সমীকরণ ম্যাথ করানোর সময় করব। হ্যাঁ না, ওইটা লাগবে, তো ওইটা লাগবে। এখন ভাই আমরা তো আজকে আর টাইমও বেশি না, আমরা ম্যাথ করবো না, এগুলা কেমনে অ্যাপ্লাই করবো আমরা ওটা কালকে করবো আর কি। না ছুটি না, আরেকটু বাকি আছে, করে আমরা শেষ করে দিই, থিওরিটা আজকে শেষ করে দিই ভাই। সাধারণত ভাই আমরা তো ম্যাথ ক্লাসে থিওরি পড়াই না, তাই না? এখন এই টপিকগুলো যেটা একদম নতুন, ওই কারণে থিওরিটা পড়ানো, বুঝছি ভাই। কিন্তু টেনশন নিও না, থিওরি পরীক্ষা আসবে না, দিন শেষে তোমার এই 4টাই মুখস্থ করা লাগবে, বুঝছো, আর কিচ্ছু না। হ্যাঁ অল্প একটু, 1 মিনিট 2 মিনিট লাগবে, শেষ। কি রিয়াদ, তুমি তো ফজরের আজান বানাই দিবা, ও মাত্র লেখা শুরু করছে। এগুলা দেখে সিরিয়ালে লেখো। না তুলে না, হয়েছে সবাই? আচ্ছা ভাইয়া, আমরা যে কনিকের থিওরির সাথে আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি ভাইয়া, ওইটা লিখে দিচ্ছি। এই যে ভাই আমাদের যে 4টা কনিক আছে, এই 4টা কনিককে একটা সাধারণ সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়, লেখো। হ্যাঁ, একটা সমীকরণের সাহায্যে 4টাকে প্রকাশ করা হয়, লেখো। কনিকের সাধারণ সমীকরণ, কনিকের সাধারণ সমীকরণ। তো আমাদের বইয়ের সমীকরণটা দেওয়া আছে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তো ভাইয়া এই একটা সমীকরণ দিয়ে 4টা কনিককে বোঝায়, মানে এটার ভেতরে চলে আসবে। কোনটা ভাইয়া? না না, এখানে বৃত্ত, উপবৃত্ত, অভিবৃত্ত সব আমরা এখন বের করবো এখান থেকে আর কি। তো এখান থেকে অ্যাকচুয়ালি কি আসে ভাই বলি, এমসিকিউতে যখন ভাইয়া তুমি যখন অ্যাডমিশনে যাবা বলতো, তখন তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাই তো কোশ্চেন আসবে, কিছু সমীকরণ দিবে, দিয়ে জিজ্ঞেস করবে এটা কিসের সমীকরণ।
তখন তোমাকে এই ইকুয়েশনটা দিয়ে চেক করতে হবে যে এটা কি বৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত, এটা দিয়ে চেক করতে হয়। তো এটা বক্স করে আমরা এটা মুখস্থ রাখবো, এ এক্স স্কোয়ার প্লাস, এখন আসো এটা আমরা চেক করব কিভাবে। তাহলে ফার্স্টে লেখো 1 নাম্বার, এ ইকুয়াল বি এবং এইচ ইকুয়াল 0 হলে বৃত্তের সমীকরণ নির্দেশ করে। বৃত্তের সমীকরণ নির্দেশ করে বলতে আমরা পড়ছিলাম বৃত্তের সমীকরণ, মনে আছে কিনা কারো? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে, ওইটাই লিখছে। আর এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, তাহলে এস ইকুয়াল 0 বসালে এটা চলে যাবে, এটা সরাসরি বৃত্ত হয়ে যাবে। আচ্ছা, তারপরে থার্ড তিনটা যে কন্ডিশন ভাইয়া, পরের যে তিনটা কন্ডিশন ভাইয়া, ওই তিনটা একদম সিম্পল ভাইয়া। এ বি মাইনাস এসি স্কোয়ার, আমরা এই মানটা চেক করব। এ বি মাইনাস এসি স্কোয়ার, এই মানটা যদি 0 হয়, 0 হলে এ বি মাইনাস এসি স্কোয়ার, আমরা আজকে এটা দিয়ে একটা ম্যাথ করাই দিব। 0 হলে পরাবৃত্ত নির্দেশ করে, পরাবৃত্ত নির্দেশ করে। তারপর 3 নাম্বার, এ বি মাইনাস এসি স্কোয়ার গ্রেটার দেন 0 হলে উপবৃত্ত নির্দেশ করে, উপবৃত্ত নির্দেশ করে। আর সর্বশেষ ভাইয়া, এ বি মাইনাস এসি স্কোয়ার লেস দেন 0 হলে অধিবৃত্ত নির্দেশ করে। এখন ভাই তোমার কাছে মনে হইতে পারে যে অনেকগুলা কন্ডিশন, কেউ বলো তো এখানে অ্যাকচুয়ালি একটা কন্ডিশন না, তুমি খালি এ বি মাইনাস এসি স্কোয়ার এই মানটা বের করলে হবে। এই মানটা দেখলেই তুমি বুঝে যাবে বৃত্ত, সরি পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত। যেমন এটা জাস্ট বোঝানোর জন্য একটা ছোট্ট এক্সাম্পল লেখো। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল, তারা দিছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 4xy ইকুয়াল 0 কি নির্দেশ করে? তাহলে ভাই আমরা পুরা থিওরি পার্টটা একটা ক্লাসে শেষ করে দিই, আজকে এটা করে শেষ করি, আমরা কালকে থেকে আমরা তাহলে বইয়ের ম্যাথগুলো করতে পারবো। তো ভাইয়া এইরকম একটা সমীকরণ দিয়ে তারা তোমাকে জিজ্ঞেস করবে কি নির্দেশ করে। ফার্স্ট আগে বলো এটা বৃত্ত না, বলতো বৃত্ত হইতে হইলে তোমার চোখের পলকে এটা বৃত্ত অনেকে দাগায় ফেলতে পারে, কিন্তু লাস্টে যায় যে এক্স ওয়াই রেখে দিছে, তার মানে এটা বৃত্ত না। তার মানে বৃত্ত যদি না হয় এই তিনটার যে কোনো একটা হবে। এবার ভাই একটা জিনিস বুঝাই, যে এটার সলিউশনটা ভাইয়া যদি এখানে করি, অনেকে এটা লিখতেছে ভাই এখানে ছোট্ট করে করি সলিউশনটা। আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4xy প্লাস কত আছে 4x প্লাস হচ্ছে কত ভাইয়া 6y ইকুয়াল হচ্ছে 0। ধ্রুবপদ কি নাই নাকি ডাইরেক্ট চেক করুন। হ্যাঁ ঠিক আছে। এখন ভাইয়া প্লিজ একটু কথা না, এই লাইনটা একটু বুঝাই, বলতে এইটাকে চাইলে ভাইয়া এভাবে লিখতে পারি কিনা, h ডট 2xy লেখা যায়, তার মানে 2xy এর সাথে যে সহগটা থাকবে সেটাই কি h। তাহলে আমরা এখানে একটু সাজাই নিই এটাকে, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2 ডট 2xy প্লাস 4x প্লাস 6y ইকুয়াল 0। ভাইয়া আদর্শ সমীকরণটার সাথে মিলায় যদি আমরা একটু বলি, a এর মান কত 2, a হচ্ছে 2, b কত ভাইয়া 2। এবার এই যে ভাইয়া এখান দিয়ে বুঝাইছি 2xy এর সাথে যেটা থাকবে সেটাই কি h, তাহলে h হচ্ছে আমাদের 2। এবার আমরা কি বের করব বলো তো ভাইয়া, ab মাইনাস এসি স্কোয়ার। তাহলে হচ্ছে এখন ab মাইনাস এসি স্কোয়ার সমান সমান ab এর মান বসো 2 ইন্টু 2 মাইনাস h মানেও 2, 2 স্কোয়ার 4 মাইনাস 4 0। তাহলে কি নির্দেশ করে ভাইয়া পরাবৃত্ত। একটু উঠায় আনো ভাইয়া, উঠায় আনো,
সুতরাং পরাবৃত্ত নির্দেশ করে। তো ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্ত। ভাইয়ের রিকোয়েস্ট, প্রমাণগুলা মন চাইলে পড়ো, না হলে অন্তত সূত্রগুলা ভালো করে বুঝা পড়ে আইসো। ঠিক আছে ভাই।